নমস্কার, আমি অদ্রিজা। লৌকিক অলৌকিক গল্পের আসরে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আজ আপনাদের জন্য লৌকিক অলৌকিক গল্পের আসর সিরিজের তৃতীয় নিবেদন স্বনামধন্য শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখা হানাবাড়ি। মুখ্য চরিত্রে পরেশবাবু, অনিমেষ, নকুল, বটুকেষ্ট, কৈলাস মিত্তির এবং পিসিমা। গল্প পাঠে কুশল ও পারিজাত। গল্পের সূত্রধর আমি অদ্রিজা। সমগ্র পরিচালনায় এবং প্রস্তাবনায় শুভ। শুনবেন হানাবাড়ি। হানাবাড়ির দোতলায় মাকড়সার জালে ঘেরা জানলার ভাঙা পাল্লার ফাঁক দিয়ে পরেশবাবু অনিমেষের আগমন লক্ষ্য করলেন। উত্তর রাধাপুর ইউনিয়ন ক্লাবের আরও 3 জন সভ্য, অর্থাৎ স্বয়ং দারোগা বাবু, বড়বাবুর বড়শালা বটুকবাবু আর হেডমাস্টার ওর সঙ্গে এসেছিলেন। এইরকমই কথা হয়েছিল। বাইরে 3 জন গণ্যমান্য ব্যক্তি সাক্ষী থাকবে। তারাই অনিমেষকে পৌঁছে দেবেন সকাল সকাল খাওয়া দাওয়ার পর রাত 8টায়। আবার ভোর 5টায় তারাই এসে তাকে নিয়ে যাবেন। তবে ভূতের বাড়ির ভেতরে কেউ পা দেবেন না সকালের আগে। উত্তর রাধাপুর ইউনিয়ন ক্লাবের চৌকিদার নকুল, তাকে চৌকিদারও বলা যায়, ফরাসও বলা যায়, আবার চাকরও বলা যায়, পেয়ারের গুরু ঠাকুরও বলা যায়। ক্লাবের গোড়াপত্তন থেকে আছে বলে আজকাল তার বড়ই বার বেড়ে গেছে। বর্মা থেকে এসে অবধি পরেশবাবু এটাই লক্ষ্য করেছেন। কিন্তু আর 5 জন গণ্যমান্য সভ্যরা যখন কিছু বলেন তো নাই, বরং তার বেয়াদবি দেখে বেশ মজাই পান, তখন নবাগত পরেশবাবুর কিছু বলা শোভা পায় না। এই ভেবে তিনিও কিছু বলেন না। অনিমেষ হলো গিয়ে ওই নকুলের ঘোড়া। অবশ্যই অনিমেষ কিন্তু সত্যিকারের ঘোড়া নয়, বরং অনেকের মতো সে একজন সুস্থ, স্বাস্থ্যবান, সুশিক্ষিত, সুদর্শন, ল পরীক্ষা পাশ করা যুবক, সবে মুনসেফ হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, সে হলো গিয়ে নকুলের স্বর্গত পুরনো মনিবের একমাত্র ছেলে। নকুলের চোখে সে একটি ভগবান বিশেষ, তার কোনো দোষ সে দেখতে পায় না। সে যাজ্ঞে, এ বিষয়ে বেশি বলতে গেলে লোকে ভাবতে পারে পরেশবাবু অনিমেষকে হিংসে করেন। মোট কথা, অনিমেষকে নিয়েই যখন বাজি, আর নকুল যখন তার সবচেয়ে বড় সাপোর্টার, তখন তাকে নকুলের ঘোড়া বললে দোষ হয় না। তাছাড়া পরেশবাবুর 55 বছর বয়স, ব্যবসা করে বর্মায় বেশ নাম ডাক পয়সা কড়ি করেছিলেন। এখন ভাগ্যের দোষে সে সবই প্রায় খুইয়েছেন। কিন্তু তাই বলে অনিমেষের মতো একটা চ্যাংড়া ছোকরাকে তিনি হিংসা করতে যাবেন কোন দুঃখে? আসল কথা হলো, ওই নকুল আর অনিমেষ দুইজনেই একটু শিক্ষার দরকার হয়ে পড়েছে। ক্লাবের আর সকলেই যখন অনিমেষের রূপ গুণ দেখে অজ্ঞান, আর নকুলের ভাড়ামিতে আহ্লাদে আটখানা, তখন পরেশবাবুকেই সেই শিক্ষা দেবার ব্যবস্থা করতে হবে। হাজার হোক, অনিমেষের বাবা অজানেস তো একদিক দিয়ে দেখতে গেলে পরেশবাবুর বন্ধু ছিলেন। একসঙ্গে তারা বর্মা গেলেন, ব্যবসা শুরু করলেন। পরেশবাবু ফেপে উঠলেন আর অজানেস দেউলে হলেন। শেষটায় পরেশবাবুর জলের দরে তার ব্যবসাটি কিনে নিলেন। এর জন্য পরেশবাবুর নিন্দা না করে বরং তারিফই করতে হয়। অথচ নকুলটা এমন ভাব দেখায় যেন পরেশবাবু এই অজানেসের ব্যবসাটি লাটে তুলে দিয়েছিলেন। আরে বাপু, ব্যবসা করতে গেলে সবাই অমন অল্প বিস্তর চালাকি করে থাকে, তাই করতে হয়, নইলে অজানেসের মতো ব্যবসা তুলে দিতে হয়। সেই যে দেউলে হয়ে অজানেস দেশে ফিরে গেল, আর পরেশবাবুর সঙ্গে তার দেখা হয়নি। তারপর সে মরলও অকালে। একরকম বর্মীয় হয়ে গিয়েছিলেন পরেশবাবু। তারপর অদৃষ্টের ফেরে প্রায় খালি হাতে দেশে ফিরেছেন। মজার কথা হলো যে হানাবাড়িটা আসলে অনিমেষদেরই পৈতৃক বাড়ি। 35 বছর খালি পড়েছিল, নাকি ভূতের উপদ্রব। কেউ বাস করতে তো রাজি নয়ই, এমনকি সন্ধ্যের পর ওইদিকে যেতেও চায় না কেউ। অনিমেষ মামা বাড়িতে মানুষ, পৈতৃক বাড়ির ধার ধারে না। ইদানিং এখানে পোস্টেড হয়েছে, কোয়ার্টারে থাকে, ক্লাবে আড্ডা দেয়। অনিমেষের সেখানেই পরেশবাবুর সঙ্গে আলাপ। আগে বাবার কাছে তার নাম শুনেছিল বটে, কিন্তু দেখেনি কখনো। পরেশবাবু প্রায় 30 বছর পরে বর্মা থেকে মাসতুতো ভাইয়ের বাড়িতে এসে উঠেছেন। এইখানেই ছোটখাটো ব্যবসা ফাঁদবেন, কিছু মূলধনের চেষ্টায় আছেন। ঠিক এমন সময় এই সুযোগটি বলতে গেলে ভগবানই জুটিয়ে দিলেন। অনিমেষ বলে বসল, দেখুন, আমি ভূতে বিশ্বাস করি না,
ওই বাড়িতে যে ভূতের উপদ্রব আছে সে কথা তো আমি বিশ্বাস করি না। এমনকি কেউ যদি বাজি ধরে তো সেই ভূতের বাড়িতে একলা একটা রাত কাটিয়ে আমি সেই কথা প্রমাণ করে দিতে প্রস্তুত। ব্যাস, ক্লাবে যেমন কথায় কথা বেড়ে থাকে, দেখতে দেখতে পরেশবাবুর সঙ্গে অনিমেষের 500 টাকা বাজি ধরা হয়ে গেল। অনিমেষ ভূতে বিশ্বাস না করলেও দেখা গেল যে নকুল যথেষ্ট করে। সে হাউমাউ করে উঠল, ফট করে যে বাজি ধরছো অনি দাদা, তা আছে নাকি তোমার 500 টাকা? ক্লাবের বাবুরা অমনি চেঁচিয়ে উঠলেন, আরে আমরাই নয় দেব, তুই এত ভাবছিস কেন নকুল? এত ভাবিস নে, আমরা দেব। অনিমেষ বলল, তুমিও যেমন বলো নকুলদা, আগে তো বাজি হারি তবে তো টাকা দেওয়ার কথা উঠবে। বিছানা বালিশ নিয়ে কেমন দিব্যি নিশ্চিন্তে রাত কাটিয়ে পরেশ কাকার কাছ দিয়ে 500 টাকা বাগায়, শুধু দেখো। নকুল তবুও ক্যাওমাও করতে থাকে, আজ তোমার মা বেঁচে থাকলে ভূতের বাড়িতে রাত কাটাতে দিত নাকি তোমাকে? এই শেষটায় যদি সত্যি সত্যি ভূতে ধরে কি হবে? একগাল হেসে অনিমেষ বললে, ও নকুলদা, কি যে বলো! ভূতটি নাকি আমার বাবার পিসি। বিয়ের রাতে তাকে লাল চেলি আর এক গা গয়না পরে দেখা যায়। পরদিন ভোর থেকেই তাকে নাকি আর কেউ দেখেনি। নতুন বরটিও অমনি দানের জিনিস আর পণের টাকা নিয়ে পাশের গায়ে আবার বিয়ে করেছিল। সাক্ষাৎ আমার বাবার পিসি, সে কি আমার কোনো অনিষ্ট করতে পারে? তাকে ভয় পেয়ে বাড়ি ছেড়ে আমি 500 টাকার বাজি হারতে চাই না। তোমার কোনো ভয় নেই, অন্য ভয় আমারই বরং একটু আছে। ও পরেশ কাকা, আছে তো আপনার 500 টাকা? শেষটা আপনি আবার মাগনায় আজকে ভূতের বাড়িতে রাত্রিবাস করাবেন না তো? তাই শুনে ক্লাবের সকলের কি হাসি, যেন তিনি ভারী মজার কথা বলেছেন। ঝপাং করে টেবিলের উপর মানি ব্যাগ ফেলে দিয়েছিলেন পরেশবাবু। 500 টাকা তো আছেই, তার সাথে আছে তার সামান্য কিছু জমানো টাকা। তিনি বলেছিলেন, তোমার 500 পেলে আমার ব্যবসাটাই শুরু করে দেব। আপনাদের সবাইকে হালখাতার নেমন্তন্ন রইল। আর এই যে অনিমেষ, তুমিও কিন্তু যেও। পরেশবাবু ভূত টুত মানেন না, তবু বাছাধনকে যে পৈতৃক বাড়িতে রাত কাটাতে হচ্ছে না সেই বিষয়ে তার মনে কোনো সন্দেহটুকু নেই। তার কারণ হলো অতি উত্তম ফরমায়েশি ভূতের ব্যবস্থা হয়েছে। বর্মায় সেকালের গ্রেট বেঙ্গল থিয়েটারের বটুকেষ্ট যেমন খাসা ভূত হতে পারে, সত্যিকারের ভূত বলে যদি কিছু থাকতো তো তারাও অত ভালো হতো না। এমন মেয়ের সাজ করতে পারে বটকেষ্ট যে নিজের চোখকেও বিশ্বাস করা যায় না। আজ রাতে সে লাল চেলি পরবে, গা ভরা গিল্টি গয়না পরবে, তার গা থেকে অদ্ভুত আলু বেরোবে, আবার দপ করে নিভে যাবে, অমনি ভূত অদৃশ্য হয়ে যাবে। হরেক রকম ভুতুড়ে আওয়াজও দেবে বটুকেষ্ট। তার কতক কতক শুনেও এসেছেন পরেশবাবু। বাবা, দিন দুপুরে কেষ্টনগরের 1 হাট লোকের মাঝখানেও তা শুনলে পিলে চমকে যায়। সে কথা মনে করে এখন আবছা অন্ধকারে নিশ্চিন্ত মনে অনিমেষকে হানাবাড়িতে ঢুকতে দেখে অনেক কষ্টে পরেশবাবু হাসি চাপলেন। এ বাড়িতে ভূত টুত নেই, সব যে গায়ের দুষ্টু লোকের কল্পনা সেটুকু জানতে পরেশবাবুর বাকি ছিল না। যেহেতু বর্মা থেকে ফিরেই প্রথম রাতটি কিছু না জেনে শুনেই এই বাড়িতে নিশ্চিন্ত না হলেও একেবারে নির্বিঘ্নে ঘুমিয়ে কাটিয়েছিলেন, তারপর সকালে মাসুতো ভাইটিকে খুঁজে বার করেছিলেন। অবশ্যই ভূত না থাকলেও বাড়িটা যে যথেষ্ট ভুতুড়ে সে কথা মানতে হবে। ছাদ থেকে লম্বা লম্বা ঝুল ঝোলে আচমকা যখন নরম একটি ছোঁয়া লেগে যায় কপালে আটকে উঠতে হয়। দরজা জানলার কবজা ভাঙা, সে যে কত রকম ক্যাচকোচ শব্দ হয় তা ভাবা যায় না। তার উপর ঘুলঘুলির মধ্যে দিয়ে খালি বাড়িতে হাওয়া ঢুকে কিরকম একটা হু হু শব্দ করে যে সেটা শুনলে হাত পা ঠান্ডা হয়ে যায়। সত্যি কথা বলতে কি, ভূতে অবিশ্বাস এবং ফুঙ্গিত দেওয়া ভূতের মাদুলি না থাকলে ভূতের কথা না জেনেও পরেশবাবু ও বাড়িতে রাত কাটাতে পারতেন কিনা সন্দেহ। আজ এসবের উপরে বটুকেষ্ট ভূত তো আছেই, তাকে পই পই করে বলে দেওয়া হয়েছে যেন লোমশ হাত দুটোকে সে চেলি দিয়ে ঢেকে রাখে। মুখে সে এমনি মেকআপ করবে যে কারো বাবার সাধ্যি নেই তাকে নকল ভূত বলে টের পাবে। অনিমেষ সঙ্গে করে বিছানা এনেছে,
তাছাড়া একটা গামছা না কি যেন এনেছে, মাটিতে বিছানা পাততে হবে। বাবু তাই মেঝেটাকে বোধ করি ছেড়ে ঝুড়ে নেবেন। একটা টর্চও এনেছে নিশ্চয়ই, মোমবাতি দেশলাইও এনেছে। একটা টর্চও এনেছে নিশ্চয়ই, মোমবাতি দেশলাইও এনেছে হয়তো। সেটি জেলে শুয়ে অদ্ভুত সব শব্দ শুনবে ব্যাটার ছেলে, আর গায়ের রক্ত তার হিম হয়ে উঠবে। তারপর আড়ালে দাঁড়িয়ে বটুকেষ্ট একটা বেলুন থেকে গ্যাস ছাড়বে। অমনি নাকি মোমবাতির আলো বেড়ে এক হাত উঁচু হয়ে উঠবে। চমকে গিয়ে বেটা উঠে বসবে, আর সেই রকম হু হু শব্দ করতে করতে পিসির ভূত দেখা দেবে। তারপর মোমবাতিটা যেই কমতে কমতে একেবারে নিভে যাবে, পিসির ভূত অদৃশ্য হয়ে যাবে। আর অনিমেষ বীরও চো চো করে দৌড় লাগাবে। উফ, ভেবেও কি সুখ! এই সুখে আজ লুকিয়ে বসে আছেন পরেশবাবু। সিঁড়িতে একটা খসখস শব্দ শুনে চমকে ফিরে আতকে উঠলেন পরেশবাবু। কি চমৎকার ভূত সেজেছে বটুকেষ্ট! আর একটু হলে তিনি নিজেই নিজের ভাড়া করা ভূত দেখে মাদুরি থাকা সত্ত্বেও মূর্ছা যেতেন। সরসর করে নিঃশব্দে লাল চেলি পড়া মূর্তিটা সিঁড়ি দিয়ে নেমে গিয়ে নিচের হল ঘরে ঢুকল। সেইখানে অনিমেষ শুয়ে আছে। উত্তেজনায় পরেশবাবুর দম বন্ধ হয়ে আসবার জোগাড়। বাবা, কি ওস্তাদ বটুকেষ্টটা! এমনই নিঃশব্দে কাজ করে যে কখন সে এসে পৌঁছলো এতটুকু টের পাননি পরেশবাবু। এমনকি মনে মনে একটা ভয় হচ্ছিল যে যদি কেষ্টনগর থেকে এতটা পথ আসতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে থাকে। যাক, এবার সব ভাবা ঘুচল। কাল হাতে নাতে 500 টাকা পাওয়া যাবে। হঠাৎ নৈশব্দ ভেদ করে বিশ্রী একটা হু হু শব্দ কানে এলো। গায়ে রক্ত জল হয়ে গেল পরেশবাবুর। কি বাড়াবাড়িটাই করতে পারে বটুকেষ্ট 25টা টাকার জন্য। হনুমেশের কোনো সারা শব্দ নেই কেন? যদি যদি ভয়ে হার্ট ফেল করে তবে? এমন তো শোনা গেছে কত সময়। পরেশবাবুর বুকটা এখন চিপচিপ করতে লাগলো। তাহলে তো এত কষ্ট, এত খরচ সব পণ্ড হয়ে যাবে। টাকা দেবে কে? হঠাৎ তিনি চেয়ে দেখেন দোরগোড়ায় বটুকেষ্ট, অর্থাৎ লাল চেলি পরা মূর্তিটি। তার গা থেকে কেমন একটা সাদা আলু বেরোচ্ছে, ফসফরাস না কি যেন একটা। এরকমই কথা ছিল যে অনিমেষকে ভাগিয়ে বটুকেষ্ট ওপরে এসে পরেশবাবুকে ডেকে নিয়ে যাবে, যাতে অনিমেষের পলায়নের আরেকজন বাইরের সাক্ষীও থাকে। কিন্তু বটুকেষ্ট অমন চুপ করে দাঁড়িয়ে কেন? গলা খাকরে পরেশবাবু বললেন, কি বটকেষ্ট, কথা বলছো না কেন? কি হলো? মূর্তিটি হেসে উঠল খিলখিল মেয়েলি সুরে। তারপর দুহাত বাড়িয়ে নিঃশব্দে পরেশবাবুর দিকে এগিয়ে আসতে থাকলো। পরেশবাবুর সর্বাঙ্গ বেয়ে বরফের মতো ঠান্ডা ঘাম পড়তে লাগলো। সেই সাদা আলোতে স্পষ্ট তিনি দেখতে পেলেন এ তো বটুকেষ্ট নয়। এর হাতে ঘন কালো লোম নেই, যেন মাখনের তৈরি ফর্সা সুন্দর দুখানি হাত। অজ্ঞান হয়ে পড়তে পড়তেও নিজেকে সামলে নিলেন পরেশবাবু। তার গলা দিয়ে স্বর বেরোলো না। হঠাৎ ফিরে দুরদার করে পিছনে সিঁড়ি দিয়ে নেমে বন বাদার ভেঙে দূরে যেখানে গায়ে বাড়িঘর দেখা যাচ্ছে তিনি সেদিকে ছুটলেন। পরদিনই রবিবার সকালে গা শুদ্ধ লোকের মুখে শোনা গেল পরেশবাবু নাকি বাজি হেরে রাতারাতি কোথায় সরে পড়েছেন। তার মাস্তুতো ভাই কেদার মিত্তির নাকি চারিদিকে তার খোঁজ করছে। সেটা শুনে ক্লাবে মহা হইচই পড়ে গেল। এদিকে ফিস্টির ফর্দ তৈরি। 11টায় সকলের জমায়েত হওয়ার কথা। নকুলের সে কি রাগ! কি রকম ভদ্রলোক! বাজি হেরে ফাঁকি দিয়ে পালালো না, ওনাকে ছাড়া হবে না, যেখান থেকে হোক চ্যাংদোলা করে ধরে আনা হবে। কি অনি দাদা, তুমি চুপ কেন? লোকসান তো তোমারই হলো। অনিমেষ একটু হেসে বলল, আরে না নকুলদা, সত্যি কি আমি আর ওর টাকা নিতাম? ওইটুকুই তোর সম্বল, শুধু একটু জব্দ করার ইচ্ছে ছিল।
তা উনি করেছিলেন কি, গ্রেট বেঙ্গল থিয়েটারের বটুকেষ্ট কাকাকে ভূত সাজিয়ে আমাকে ভয় দেখাবার জন্য টাকা দিয়ে এসেছিলেন। বটকেষ্ট কাকা বাবাকে বড় ভালোবাসতেন। সে উটিপড়ি করে কেষ্টনগর থেকে ছুটতে ছুটতে আমাকে খবরটা দিয়ে গেলেন। তাছাড়া এও বলে গেলেন যে রাত দুপুরে ভূতের বাড়িতে একা যাওয়ার সাহসও নেই। যদিও পরেশ কাকা সেখানে থাকবেন, তবু বটকেষ্ট কাকা সাধু কাকিকেও সঙ্গে নেবেন। টাকা নিয়েছেন, কাজেই উনি আমাকে নিশ্চয়ই ভয় দেখাবেন। সাধু কাকি সেই সময়টি নষ্ট না করে ঠিক ওরম সময় একই সাজ করে পরেশ কাকাকে ভয় দেখাবেন। বিনি পয়সায় যাতে কেউ না বলতে পারে আমিও ভূত ভাড়া করে চালাকি করেছি। দারুণ ভয় পেয়ে নাকি পালিয়ে গেছেন পরেশ কাকা, সাধু কাকির মুখে শুনলাম। কিন্তু এখন ভয় হচ্ছে কোনো বিপদে পড়েননি তো পরেশ কাকা? নিখোঁজ কেন? কেদার মিত্তির কাষ্ঠ হাসি হেসে বললেন, বিপদে পড়লে তার সুটকেস আর আমার ওই নতুন আলোয়ানটা নিয়ে অদৃশ্য হতেন না। তুমি এবার নিশ্চিন্ত হও, সে কলকাতায়, ভূতের হাত থেকেও বেঁচেছে। এখন ক্ষতিপূরণ হিসেবে আমাকে কি খাওয়াবে, খাওয়াও দেখি। তার বলতে সে তো অবশ্যই খাওয়াবো। আপনারা শুনছিলেন হানাবাড়ি, রচনা লীলা মজুমদার। গল্প পাঠে ছিল কুশল ও পারিজাত। আজকের গল্পের সূত্রধর ছিলাম আমি অদ্রিজা। প্রচ্ছদ অলঙ্করণ, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে ছিল শুভ। আজকের মতো এইটুকুই। পরবর্তী সপ্তাহে লৌকিক অলৌকিক গল্পের আসরের নতুন একটি পর্ব নিয়ে উপস্থিত হবে ভয়েস ইনোভেটেড। টিল দেন, স্টে টিউনড, স্টে হ্যাপি।